বড় ছক ছিল 256টা। হ্যাঁ, ওইখানেই ছিল, এই পাঁচটাও ছিল প্রথমে। তো এদের নাম বা কাজ হচ্ছে, যেমন প্রথম ইন্টারাপ্টটা হচ্ছে ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট। সামথিং ডিভাইড বাই জিরো হয় আমাদের কি অসংজ্ঞায়িত বলি বা সাইন্টিফিক এরর আসে ক্যালকুলেটরে। তো এটার জন্য একটা পরে সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট। আচ্ছা, একটা একটা করে দেখি আমরা। এখানে আবার ওই অ্যাড্রেস গুলো লিখে দেওয়া আছে। আমরা ওই যে ইন্টারাপ্ট ভেক্টর টেবিলে যে পড়ছিলাম না, যে ইন্টারাপ্ট নাম্বার দেয়া থাকলে 4 দিয়ে গুণ করে যে এই লোকেশনটা পাই। হ্যাঁ, মাঝখানেরটাও বের করা যায় আরো 2 যোগ করলে। তো এখানে ওইটা দেখাইছে। ডিভাইড বাই জিরো ইন্টারাপ্ট এখানে একটা অ্যাসেম্বলি ইনস্ট্রাকশন দিয়ে দেখাই দিছে যে একটা রেজিস্টারের মধ্যে আমরা নিলাম 5, আরেকটা রেজিস্টারে আমরা নিলাম 0। পরে হচ্ছে আমাদের ভাগ করলে কি হবে, এটা হচ্ছে ডিভাইড বাই জিরো এরর হবে না। তো এটার জন্য হচ্ছে আমাদের এই ইন্টারাপ্টটা কাজ করবে বা হ্যান্ডেল করবে। আচ্ছা, এই যে এগুলাকে আমরা ইন্টারাপ্ট জিরো বলতে পারি, অথবা আমরা বলতে পারি টাইপ জিরো, টাইপ ওয়ান। মানে এগুলাকে এভাবে যদি আমি বলি যে টাইপ থ্রি ইন্টারাপ্ট সম্পর্কে লিখো, তার মানে কিন্তু তিনটা ইন্টারাপ্ট সম্পর্কে আমি লিখতে বলতেছি না, এর মানে হচ্ছে আমি 3 নাম্বার ইন্টারাপ্ট সম্পর্কে লিখতে বলতেছি। হ্যাঁ, তো এইভাবে এই জিনিসটা একটু খেয়াল করবা যে এদেরকে এরকম এক একজনকে বলতেছে টাইপ জিরো, টাইপ ওয়ান, টাইপ টু, টাইপ থ্রি, টাইপ ফোর, ফোর পর্যন্ত আর কি আমরা এখানে শিখবো। তো এইখানে যে জিনিসগুলো লিখছে, আমরা লাস্ট একটা স্লাইড পড়ছিলাম ইন্টারাপ্টের, একেবারে শেষ টপিকটায় আমরা দেখছিলাম যে একটা ইন্টারাপ্ট আসলে কিভাবে হ্যান্ডেল হয়, কিভাবে হ্যান্ডেল হয়। মাইক্রোপ্রসেসর যখন একটা কারেন্ট প্রোগ্রাম রান করতেছিল, হ্যাঁ, আমরা কি বুঝছিলাম যে ওই প্রোগ্রামের ইনফরমেশন গুলো যাতে হারায় না যায়, ওই ইনফরমেশন গুলাকে টেম্পোরারি কোথায় রাখছিল, কোথায় রাখছিল আলহাজ? স্ট্যাক। হ্যাঁ, স্ট্যাকের মধ্যে রাখছিল। পরে কি করছিল, আসলে কোথা থেকে ইনফরমেশন গুলো স্ট্যাকে রাখছে, ওর কাছে বিভিন্ন ফ্ল্যাগ রেজিস্টার ছিল, ওর কাছে কোড সেগমেন্ট রেজিস্টার সিএস যেটা, তারপরে আইপি ইনস্ট্রাকশন পয়েন্টার রেজিস্টার, ওর যে স্টার্টিং অ্যাড্রেস অফসেট, তারপরে রেজাল্টের বিভিন্ন স্ট্যাটাস, বিভিন্ন রকমের ফ্ল্যাগ রেজিস্টারে ছিল। তো এই সব ভ্যালু, মানে মাইক্রোপ্রসেসরে কারেন্টলি যে প্রোগ্রামটা রান হচ্ছে ওগুলার এই সকল ভ্যালু সে স্ট্যাকের মধ্যে রেখে দিছিল। যখন একটা ইন্টারাপ্ট এসে তাকে ইন্টারাপ্ট করলো, পরে সে তার ফ্ল্যাগ রেজিস্টারে, তারপর হচ্ছে এই যে কোড সেগমেন্ট রেজিস্টার সিএসআইপি তে ওই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের জন্য, মানে ওই ইন্টারাপ্টের জন্য যে কোড, ওইটার যে ইনফরমেশন গুলো সে হচ্ছে ওইখানে রাখছে। পরে আবার ইন্টারাপ্ট হ্যান্ডেল হয়ে গেলে আবার ওগুলা খালি করে আবার নিজের যে প্রোগ্রামটা ছিল ওগুলা দিয়ে আবার মানে স্ট্যাক থেকে আবার ফেরত নিয়ে এসে রিপ্লেস করছে। তো এই কথাগুলাই এই এক একটা ইন্টারাপ্টে এখানে লেখা আছে। দেখো, যেমন আমরা যদি দেখি এই যে এই জায়গাটা থেকে বলতেছে, দেখো যে 8086 মাইক্রোপ্রসেসর পুশেস, মানে পুশ করে দিচ্ছে স্ট্যাকের মধ্যে ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালুগুলো। ফ্ল্যাগ রেজিস্টারে কি ছিল, ওই কারেন্ট প্রোগ্রামের যে স্ট্যাটাস বা ভ্যালুগুলো ছিল। হ্যাঁ, তারপরে এটাও আমরা দেখছিলাম যে ইন্টারাপ্ট ফ্ল্যাগ, তারপর হচ্ছে ট্র্যাপ ফ্ল্যাগ, এগুলো হচ্ছে রিসেট করে দেয়। তো এইগুলা, তারপর হচ্ছে এই যে সিএস আইপি, এগুলো ভ্যালু হচ্ছে স্ট্যাকে পাঠায় দেয়। তারপর হচ্ছে কি করে, ইন্টার সার্ভিস রুটিনের জন্য যে ভ্যালু সেটা হচ্ছে সিএসআইপি তে নিয়ে আসে। মানে ওই যে আমরা ওইটা শিখছিলাম, ওটা একটা জেনারেল ডেসক্রিপশন ছিল। হ্যাঁ, আর এটাতে আলাদা আলাদা করে প্রত্যেকটার জন্য বলছে। সব দেখবা পুরো সেম, খালি নিচে এই জায়গাটুকুতে মানে ওই ইন্টারাপ্টের জন্য যে সিএস আর আইপি এর ভ্যালু, প্রত্যেকটা ইন্টারাপ্টের জন্য আলাদা আলাদা নয়। এই যে একটু আগে ছবিতে আমরা দেখলাম যে 0 নাম্বার ইন্টারাপ্টের জন্য কি 0, তারপর হচ্ছে আমরা জানি যে 1 নাম্বারের জন্য কত, 4 × 4, 2 নাম্বার জন্য 4 × 8, 3 নাম্বারের জন্য 3 × 4 = 12, 12 হেক্সাডেসিমাল সি। তো এই যে সিএস আইপি ভ্যালু গুলা, হ্যাঁ, নিচে হচ্ছে আমাদের কি ছিল, আইপি না সিএস একটা ছিল। তো এই ভ্যালু গুলো হচ্ছে খালি আলাদা হবে একটা ইন্টারাপ্টের জন্য। এই যে নিচে যে পার্টটুকু লিখছে সিএস আইপি এর ভ্যালু। আচ্ছা, এটা তোমাদের কিন্তু একটা ভালো এমসিকিউর জন্য, মানে এমসিকিউ টাইপ কোশ্চেনের জন্য ভালো একটা জিনিস। হ্যাঁ, পাশাপাশি সিকিউর জন্য, যে ধরো টাইপ জিরো ইন্টারাপ্ট সম্পর্কে তোমার একটা জানা বা ডেসক্রিপশনটা জানা দরকার।
তো ওইভাবে পড়বা। ওইটা যদি বুঝো আগের দিন আমরা যেটা করছি, তো এখানে প্রত্যেকটা আসলে ওইভাবে করে লিখে দিছে। এইখান থেকে এটুকু পুরা সেম, এই লাস্টে অ্যাড্রেস খালি ভ্যারি করবে। আর প্রথমে জাস্ট একটু কোন ইন্টারাপ্ট কি কাজ করে ওই টাইপের লিখছে। হ্যাঁ, যেমন ডিভাইড বাই জিরোর নাম থেকে বোঝা যায় যে এই ইন্টারাপ্টটা কখন কল হয়, যখন হচ্ছে একটা কিছুকে তুমি জিরো দিয়ে ভাগ করবে। আচ্ছা, এটা এইটুকুই। হ্যাঁ, এতটুকু করলেই হবে আমাদের জন্য। এরপর হচ্ছে টাইপ ওয়ান ইন্টারাপ্ট বা এক নাম্বার ইন্টারাপ্ট, বা যেটাকে বলতেছি হচ্ছে সিঙ্গেল স্টেপ মানে সিঙ্গেল স্টেপ ইন্টারাপ্ট। হ্যাঁ, তো আমরা যখন দেখছি আমরা 8086 এ কোড রান করাচ্ছি, তখন আমাদের দুই ভাবে রান করানো যেত। একটা হচ্ছে সিঙ্গেল স্টেপে রান করতে পারতাম, আর একটা হচ্ছে টোটালি একসাথে রান করতে পারতাম। তো এটা হচ্ছে ওই সিঙ্গেল স্টেপে যে রান করতেছো ওই রকম। হ্যাঁ, এই ইন্টারাপ্টের কারণে তুমি এক লাইন এক লাইন থামায় থামায় রান করতে পারবা, যে এক লাইন রান করলো পরে পজ হয়ে গেল, পুরো ওই যে আমরা সিঙ্গেল স্টেপে যে রান করছি পুরো ওই রকম। তো এটা দিয়ে আসলে আমাদের ডিবাগের কাজও করা যাবে। তো এখানে আবার হচ্ছে একটু ট্র্যাপ ফ্ল্যাগ এর কথা বলছে, আমাদের ফ্ল্যাগ রেজিস্টারে ট্র্যাপ ফ্ল্যাগ, ইন্টারাপ্ট ফ্ল্যাগ এগুলো ছিল, এগুলো তোমাদের এই ইন্টারাপ্টের মধ্যেও কনসেপ্ট গুলা আসবে। তো যখন এরকম সিঙ্গেল স্টেপে এক লাইন করে পজ করে, দেখা যায় ট্র্যাপ ফ্ল্যাগ এর মানে একবার ওয়ান করে দিচ্ছে, একবার জিরো করে দিচ্ছে, একবার ওয়ান করতেছে, একবার জিরো, একবার মানে কোড আবার রান হচ্ছে পরের লাইন থেকে, আবার পজ হয়ে যাচ্ছে। এই কনসেপ্টটুকু লিখছে। পরে হচ্ছে ইন্টারাপ্ট কিভাবে কাজ করে বা হ্যান্ডেল হয়, এটা পুরো সিমিলার। ওই ডাটাগুলো ফ্ল্যাগ রেজিস্টার থেকে স্ট্যাকে নাও, আবার ইন্টারাপ্টের যে সার্ভিস রুটিনের ডাটাগুলো স্ট্যাক মানে ওগুলো হচ্ছে আবার ওই সিএসআইপি ফ্ল্যাগ রেজিস্টারে রাখো, আবার যখন প্রোগ্রাম রান করবে স্ট্যাক থেকে নাও। এই কথাগুলোই লিখছে। শেষে শুধু তোমার ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের যে সিএসআইপি ওটার ভ্যালু আলাদা। তো এইভাবে করে এগুলো আমাদের শিখে ফেলতে হবে। আরেকটা কি, নন মাস্কেবল ইন্টারাপ্ট। এটা সম্পর্কে আমরা যখন প্রিন্ট ডায়াগ্রাম করছি দেখছিলাম যে নন মাস্কেবল মানে হচ্ছে খুব হাই প্রায়োরিটি ইন্টারাপ্ট, যেটাকে নরমালি মাইক্রোপ্রসেসর ইগনোর করে না। হ্যাঁ, তো এটা হচ্ছে এটার কনসেপ্ট। আর নিচে এখানে যে বর্ণনা দেখতেছো একই বর্ণনা, আর নিচে খালি অ্যাড্রেস আলাদা। তো এটা আমি হচ্ছে ওভাবে রিডিং দিচ্ছিলাম পড়ে। এখানে এমনি একটা প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল দিছে, তোমরা এগুলি দেখতে পারো। লাস্ট আরেকটা, লাস্ট না এরপরে মনে হয় আরেকটা। আচ্ছা, টাইপ 3 ইন্টারাপ্ট হচ্ছে আমাদের ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট। হ্যাঁ, তোমরা কখনো ডিবাগিং করছো? কোনো প্রজেক্ট যখন আমরা করি আমরা হচ্ছে ডিবাগার সেট করতে পারি। হ্যাঁ, মনে করো তুমি চাচ্ছ, আচ্ছা যখন সিঙ্গেল স্টেপ আমরা করছি ওটা হচ্ছে এক লাইন করে স্টপ হয় পজ হয়। হ্যাঁ, এখন আমরা যখন কখনো কোনো একটা প্রজেক্টের কাজ করি, অনেক সময় আমাদের একটা বাগ ধরা পড়ে, কিন্তু ওটা কোথায় আছে এত বড় কোডের এত ফাইলে সেটা আমরা বুঝতে পারি না। তো ওই ক্ষেত্রে আমরা কি করি, আমরা মাঝে মাঝে লাইনের মাঝে মাঝে মনে করো 5 লাইন কোড লিখছো, 6th লাইনে তুমি ডিবাগার লিখে দিলা বা ওইখানে ডিবাগার সেট করলা। তাহলে কি হবে, ওই 5 লাইন পর্যন্ত তোমার রান হবে, ওই যেখানে ডিবাগার লিখে রাখছো ওইখানে এসে পজ হয়ে যাবে। হ্যাঁ, তুমি ডিবাগার না উঠানো পর্যন্ত এখানে পজ হয়ে থাকবে, ওইখানে ডিবাগার উঠাই দিলা। এখন তুমি যদি দেখো যে প্রথম 5 লাইনে কোনো সমস্যা নাই, তার মানে কি ওই প্রথম 5 লাইন ঠিক আছে। পরে তুমি কি করলে আবার 10 লাইন পরে ডিবাগার সেট করলা, দেখলা যে পরের 10 লাইনে কি কোনো সমস্যা আছে কিনা, পরে দেখলা যে ওই 10 লাইনের মধ্যে তোমার এরর। তো এইভাবে করে আসলে ডিবাগার সেট করে বা ব্রেক পয়েন্ট নিয়ে আমরা ডিবাগিং করতে পারি বা এরর ফাইন্ড আউট করতে পারি। তো এই ব্রেক পয়েন্টের কাজটা হচ্ছে ফুল ডিবাগারের মতো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের টাইপ 3 ইন্টারাপ্ট। মানে আমরা হচ্ছে এটা দিয়া মানে এই ইন্টারাপ্ট দিয়ে তুমি চাইলে এরকম কোডের মাঝখানে মাঝখানে ইন্টারাপ্ট করে ওই পর্যন্ত কোড রান করার বাগ খুঁজে পাইতে পারো। তো এটার জন্য একটা অ্যাসেম্বলিতে ইনস্ট্রাকশনই লেখা যায়, এরকম int3 লিখলেই বুঝে যে হচ্ছে টাইপ 3 ইন্টারাপ্ট। আর এখানে যা বর্ণনা লিখছে পুরো সব সিমিলার। একটা ইন্টারাপ্টের জন্য যেরকম লিখবা সবার জন্য একই লিখবা, খালি সিএসআইপি এর ভ্যালুটা আলাদা, এতটুকুই। আর শুরুতে জাস্ট এদের কাজটা কার্ভের বেসিসটা যে আমরা যে ব্রেক পয়েন্ট ইন্টারাপ্ট বুঝাই করতেছি এতটুকু, আর কিভাবে কাজ করে একই।
এগুলো দরকার নেই, জাস্ট একটু দেখলাম। আচ্ছা, আমাদের লাস্ট রেজাল্ট ইন্টারাপ্ট সেটা হচ্ছে ওভারফ্লো ইন্টারাপ্ট। এটা আমরা যখন সফটওয়্যার ইন্টারাপ্টের এক্সাম্পল পড়ছিলাম, এরকম একটা ইনস্ট্রাকশন দেখছিলাম INT-O। তোমাদের মনে হয় ফ্ল্যাগ রেজিস্টার পড়ার সময় ওভারফ্লো সম্পর্কে একটু পড়ছিলাম, যে যখন রেজাল্ট আর রেজিস্টার আসতেছে না, হ্যাঁ, তখন ইনকারেক্ট একটা রেজাল্ট আসে, ওভারফ্লো হয়। তো ওভারফ্লোর জন্য হচ্ছে একটা ইন্টারাপ্ট আছে, ওইটাই হচ্ছে আমাদের ওভারফ্লো ইন্টারাপ্ট। এখানে আবার ওভারফ্লো ফ্ল্যাগের কথা বলতে, কারণ যখন ওভারফ্লো হয় আমরা দেখছি যে ওভারফ্লো ফ্ল্যাগ তখন অ্যাক্টিভ হয়ে যায়। তো ওইটার কথা একটু মেনশন দিচ্ছে। পাশাপাশি হচ্ছে এখানে INT-O ইনস্ট্রাকশন, ওভারফ্লোর জন্য যে ইন্টারাপ্টেড ইনস্ট্রাকশনই আছে কোডের মধ্যে, আমরা এই ইনস্ট্রাকশনটা দিয়ে ওভারফ্লো ইন্টারাপ্টকে কল করতে পারবো, হ্যাঁ। তো এই ইনস্ট্রাকশনটার কথা বলছে, আর বাকি সব হচ্ছে একই। তো এটা আসলে একটা খুব ছোট স্লাইড, যেখানে আমরা যে 5টা ইন্টারাপ্ট ওগুলা সম্পর্কে ছোট করে জেনে নিলাম। আর পরে কি আছে, ইন্টারাপ্ট ইনস্ট্রাকশন। এই যে INT-N, এটা দিয়ে কি বোঝাচ্ছে, ওই যে যেমন আমরা কোডের মধ্যে 21 নাম্বার ইন্টারাপ্ট কল দিচ্ছি, N এর জায়গায় যে কোনো নাম্বারই হতে পারে, হ্যাঁ, কত নাম্বার ইন্টারাপ্ট তুমি কল দিচ্ছ। আর INT-O হচ্ছে ওভারফ্লো ইন্টারাপ্ট, আর INT-3 ওই যে টাইপ 3 ইন্টারাপ্ট ছিল, হ্যাঁ। তো এখানে এগুলো সম্পর্কে বলছে, এটা অলরেডি আমাদের আমরা ইউজ করছি। যেমন এখানে 80 হেক্সাডেসিমাল বলতেছে, তোমরা এখানে 21 হেক্সাডেসিমালের কথা বলতে পারো, হ্যাঁ, যেটা আমরা অলরেডি ইউজ করছি। মানে আমরা কোডে অ্যাকচুয়ালি ইন্টারাপ্টের জন্য ইনস্ট্রাকশন লিখতে পারি, সেই জিনিসগুলো এখানে আমাদের দেখাচ্ছে। ওভারফ্লোর জন্য এটা অলরেডি একটু আগে আমরা দেখে আসছি, তো এখানে আবার একটু বলছে জাস্ট। ইন্টারাপ্ট ক্রিয়েটের জন্য টাইপ 3 ইন্টারাপ্ট আমরা দেখছি যে এইভাবে ওই ইন্টারাপ্টটাকে আমরা কল দিতে পারবো। আচ্ছা, এটা লাগবে না। তো তো আমাদের এই দুইটা বেসিক্যালি হচ্ছে মেইন স্লাইড। প্রথম স্লাইডটাই তোমাদের ইন্ট্রোডাকশন মেইন স্লাইড, এটা একটু ছোট করে অ্যাডিশন। এই আমাদের ইন্টারাপ্ট শেষ। এখন আমরা কি করব, এখন আমরা নতুন আরেকটা টপিকে যাব। আমাদের আরো আধা ঘন্টা টাইম আছে। ওগুলো কিভাবে কানেক্ট করব, হ্যাঁ, কানেকশন। তো দেখি এখানে কি বলছে। আচ্ছা, এটা আমরা সবাই জানি না, নাম্বার অফ মেমোরি লোকেশন 2 to the power n। এখানে এটা কি বলতো? অ্যাড্রেস লাইন নাম ডেটা লাইন অ্যাড্রেস লাইন কয়টা আছে না? আমরা দেখছিলাম যে আমাদের কাছে যদি নাম্বার অফ অ্যাড্রেস লাইন থাকে, ঠিক আছে, তাহলে 2 to the power নাম্বার অফ অ্যাড্রেস লাইন, এখানে n হচ্ছে আমাদের নাম্বার অফ অ্যাড্রেস লাইন, তাহলে টোটাল মেমোরি লোকেশন আমরা এইভাবে বের করতে পারি। আচ্ছা, এটা দেখার আগে আমরা এমনি একটা নরমাল র্যামের মেমোরি চিপের দিকে তাকাই, হ্যাঁ। মাইক্রোপ্রসেসরের যেমন আমরা চিপ দেখছি, এটা হচ্ছে আমাদের কি র্যামের চিপ। তো দেখো র্যামের চিপে কি কি আছে, আমাদের মাইক্রোপ্রসেসরে যেমন অ্যাড্রেস লাইন থাকে, এখানেও অ্যাড্রেস লাইন আছে। এখানে দেখা যাচ্ছে যে n সংখ্যক, কোন র্যামে বেশি থাকতে পারে, কম থাকতে পারে, এবং র্যামের ক্যাপাসিটি আলাদা আলাদা হয় না, এই অ্যাড্রেস লাইনের উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে র্যামের ক্যাপাসিটি আলাদা আলাদা হয়, হ্যাঁ। তো এই জন্য এখানে n দিয়ে ইন্ডিকেট করতে, ফিক্সড কোনো নাম্বার দেখায় নাই। A0 থেকে n সংখ্যক অ্যাড্রেস লাইন আছে। তারপর কি দেখাচ্ছে, ডাটা লাইন। মাইক্রোপ্রসেসরে যেমন ডাটা লাইন ছিল, র্যামেরও ডাটা লাইন আছে, এটাও ফিক্স দেখায় নাই, যেহেতু ভ্যারি করে D0 থেকে DM। এন্ড আমরা যখন ইন্টারফেসিং করব, আমরা তখন আসলে মাইক্রোপ্রসেসরের অ্যাড্রেস লাইনের সাথে র্যাম চিপের অ্যাড্রেস লাইনগুলোকে কানেক্ট করব। তারপরে মাইক্রোপ্রসেসরের যে ডাটা লাইনগুলো থাকবে ওগুলোর সাথে র্যামের ডাটা লাইন কানেক্ট করব। তো ডিরেক্টলি খালি যে কানেক্ট করবো এরকম না, কিছু আছে সিম্পলি কানেক্ট হয়ে যাবে, আর দুই একটা জিনিস আছে দেখার। তো এটা আমরা যখন করবো দেখবো। আর কি কি পিন আছে, একটা আছে হচ্ছে চিপ সিলেক্ট পিন, হ্যাঁ, CS। আরেকটা, আচ্ছা, চিপ সিলেক্ট পিনটা কি, তোমার কাছে মনে করো 2টা 3টা র্যাম আছে, এখন এট এ টাইম তুমি একটা র্যামের মধ্যেই
মেমোরিতে লোকেশনে অ্যাক্সেস করবো একসাথে তো সব র্যামের র্যাম মানে কি র্যামের ভিতরে তোমার হচ্ছে মেমোরি লোকেশন আছে ওই যে আমি বোর্ডে মেমোরি ড্র করতাম বারবার একটা লোকেশন লিখতাম তো ওইটাই কিন্তু র্যাম হ্যাঁ মেইন মেমোরি বা র্যাম তো এর ভিতরে বিভিন্ন লোকেশন আছে তো তোমার কাছে 5টা চিপ আছে এক একটা চিপে এক একটা রেঞ্জ পর্যন্ত লোকেশন আছে ধরো 1 থেকে 100 একটাতে আছে আবার একটাতে মনে করো 200 থেকে 300 আছে এরকম লোকেশন আছে এট এ টাইম তুমি একটা র্যামের ভিতরে একটা লোকেশনে অ্যাক্সেস করবে হয় তুমি ওটা থেকে ডাটা নিয়ে রিড করবা অথবা ওইটার মধ্যে ডাটা রাইট করবা তো তোমার তো সবগুলো একসাথে অন থাকার দরকার নেই তো এই চিপ সিলেক্ট হচ্ছে ওই কাজ করবে যে তুমি এট এ টাইম একটা র্যাম যাতে সিলেক্ট করতে পারো ওই কাজেই হেল্প করবে নেক্সট কি আছে আমাদের রিড রাইট আমাদের হচ্ছে মাইক্রোপ্রসেসরও একটা পিন ছিল রিড রাইট পিন তো এই পিনের কাজ কি তুমি ডাটা রিড করতেছো নাকি রাইট করতেছো ওই সিগন্যাল দিবে না সিগন্যাল দিলে বুঝবে কিভাবে যে রিড অপারেশন চলতেছে নাকি রাইট অপারেশন চলতেছে নাকি কিছুই চলতেছে না তো এই পিনের সাহায্যে ওই কাজ হবে তো এটা একটু ড্র করা শিখে ফেলো ড্র করো হ্যাঁ যে কি কি পিন আছে র্যাম মেমোরি চিপে আসলে এই যে তুমি যদি মনে করো একটা র্যামের কয়টা অ্যাড্রেস লাইন যদি তোমাকে আমি বলে দেই এবং কয়টা ডাটা লাইন এটা যদি তোমাকে বলে দেই তাহলে র্যামের ক্যাপাসিটি আমরা বের করতে পারি ক্যাপাসিটি মানে কি যে আমরা বলি না 2 জিবি র্যাম 4 জিবি র্যাম 16 জিবি র্যাম ওগুলা কি ওগুলা হচ্ছে র্যাম কত বড় সাইজ বা ক্যাপাসিটি তো এই ক্যাপাসিটি আসলে বের করা যায় যদি আমরা নাম্বার অফ অ্যাড্রেস লাইন আর নাম্বার অফ ডাটা লাইন জানি হ্যাঁ আচ্ছা আমি একটা একটু নোটপ্যাডে হালকা একটা ছবি আঁকি ম্যাম হ্যাঁ বলো এর আগে যে আমরা একটা ছোটখাটো ম্যাথ করছিলাম না ওইটাতে তো ম্যাম আমরা শুধু অ্যাড্রেস লাইন দিয়ে ক্যাপাসিটিটা বের করতে পারছিলাম তাহলে এখানে আমার ডেটা লাইন দিয়ে লাগতেছে না ওটা তো আমরা ক্যাপাসিটি বের করি নাই ওটা নাম্বার অফ লোকেশন বের করছি ও আচ্ছা ক্যাপাসিটিও বের করছিলাম ওখানে ইয়াও ছিল ম্যাম ইউনিট মনে আছে 8 দিয়ে গুণ করছিল 8 বিট বা 1 বাইট 1 দিয়ে গুণ করছিলা জি ম্যাম ওইটাতে ওইটা বলতেছি এখন আবার দাঁড়া ওইটার জন্য আমি হচ্ছে পেইন ওপেন করতেছি তোমাদের একটু আঁকায় টাকায় দেখাবো আচ্ছা আমি একটু আঁকাচ্ছি অ্যাকচুয়ালি মাউস দিয়ে তো এইভাবে হচ্ছে এটা কি আঁকতেছি র্যাম বা মেমোরি হ্যাঁ এগুলো হচ্ছে বিভিন্ন সেল তো এগুলো আমি তো মনে করি 100 100 100 এরকম লোকেশন আমরা নরমালি চিন্তা করি যে প্রত্যেকটা সেলে হচ্ছে 1 বাইট করে ডাটা আছে হ্যাঁ 1 বাইট বা 8 বিট আর এখানে মনে করো যদি 10টা সেল হয় বা 10টা লোকেশন হয় তাহলে টোটাল কি করবা তুমি ক্যাপাসিটি বের করতে হলে 10 দিয়ে ওই 1 বাইট দিয়ে গুণ দিবা না নরমাল ওই ঠিক অনুযায়ী তাহলে কিন্তু আমাদের ক্যাপাসিটি বের হয়ে যায় তার মানে তুমি নাম্বার অফ লোকেশন জানো প্রত্যেক লোকেশনে কয় বাইট ডাটা আছে জানো তাহলে তো সিম্পলি দুইটা গুণ দিয়ে বের হয়ে যায় আগে আমরা যে ম্যাথ করছিলাম ওখানেও আমাদের ডাটা লাইন বলতে এখানে আমাদের ওই যে 1 বাইট দিয়ে যে গুণ দিতাম বা 8 বিট দিয়ে গুণ দিতাম ওইটা কি ছিল ওইটা আমাদের ওই যে 8 বিট মানে হচ্ছে 8টা ডাটা লাইন প্রত্যেকটা ডাটা লাইনে 1 বিট করে হচ্ছে ডাটা পাস করে হ্যাঁ তো ওই যে 8 দিয়ে গুণ করছিলা ওইটাই কিন্তু ডাটা লাইন ছিল যে 8টা ডাটা লাইন ওইখানেও আমাদের আসলে ডাটা লাইন ছিল বুঝছো সাখাওয়াত কোশ্চেন করলা না জি ম্যাম স্বাগত সিয়াম আচ্ছা তুমি বুঝছো তোমার কোশ্চেনের অ্যানসার হইছে হালকা করে হালকা করে তাহলে আবার বলো দেখি অ্যানসার করি ম্যাম ওই যে ইউনিক লোকেশন যেটা ওইটাই কি ক্যাপাসিটি না কিসের ক্যাপাসিটি মেমোরির বুঝি নাই স্পষ্ট আর একটু জোরে করে বলো ম্যাম নাম্বার অফ ইউনিক লোকেশন যেটা ওইটাই তো ক্যাপাসিটি তাই না
নাম্বার অফ ইউনিক লোকেশন, না না না, নাম্বার অফ ইউনিক লোকেশন আর ক্যাপাসিটি তো আলাদা। তোমার টোটাল কয়টা লোকেশন আছে ওইটা হচ্ছে নাম্বার অফ ইউনিক লোকেশন বা নাম্বার অফ লোকেশন বলছিলাম। হ্যাঁ, ক্যাপাসিটি মেমোরি মানে হচ্ছে মেমোরি সাইজ। মনে করো প্রত্যেক লোকেশনে 1 বাইট করে ধরতে পারতেছে, তাহলে 10টা লোকেশনে 10 বাইট ধরতেছে। এখন এখানে 10টা হচ্ছে লোকেশন আর 10 বাইট হচ্ছে ক্যাপাসিটি, এটা হচ্ছে পার্থক্য। ওই যে একটা ইউনিক লোকেশনের জন্য আমরা 1 বাইট ধরছিলাম না, ওইটা কি just ওই ওই যে এই 1 বাইট ধরছিল না, 1 বাইট বা 8 বিট, ওই যে 8 করে লিখে দিছে অবশ্য। এম হচ্ছে নাম্বার অফ ডাটা লাইন, মানে ধরো একটা র‍্যামে তোমাকে নাম্বার অফ ডাটা লাইন বলে দিছে এবং নাম্বার অফ অ্যাড্রেস লাইন বলে দিছে এবং বললো ক্যাপাসিটি বের করো। এটা কিন্তু একটা ম্যাথ, তো তুমি ইজিলি এই সূত্রতে করতে পারবা। টু টু দি পাওয়ার নাম্বার অফ অ্যাড্রেস লাইন গুণ নাম্বার অফ ডাটা লাইন। এখন তো হচ্ছে আমরা অনলাইনে ক্লাস করতেছি, আমরা যখন ক্লাসে ক্লাস করব তখন হচ্ছে আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করে ফেলবো। তোমাদের মিটিং আবার 10 মিনিটে এন্ড হয়ে যাবে, 37 47। আচ্ছা দেখি পড়াইতে থাকি। আচ্ছা, এইখানে র্যামের যে বিভিন্ন লাইন দেখাচ্ছে বা পিনগুলো দেখাচ্ছে, প্রথমে হচ্ছে ওগুলার একটু ডেসক্রিপশন দিছে। হ্যাঁ, এগুলা একটু নিজেরা পড়বা। এই যে চিপ সিলেক্ট, আবার বলছে এটারে চিপ এনাবলও বলতেছে। হ্যাঁ, তো বলছে, এটা তো আমি ব্যাখ্যা করলাম, তোমরা একটু রিডিং দিয়ে দিবা। তারপর হচ্ছে রিড রাইট সিগন্যালের কথা বলছে। আচ্ছা আমাকে বলো, রমের মধ্যে কি কোনো কিছু রাইট করা যায়? সিফাত বলো। জি ম্যাম। রমের মধ্যে কি কিছু রাইট করা যায়? না না না, রম তো শুধু রিডের জন্য। হ্যাঁ, রম শুধু রিডের জন্য। তো এই জন্য দেখো এখানে কি বলছে যে there is no need for a write signal। এই জন্য রম চিপে, যেমন এখানে র‍্যাম চিপ দেখতেছো না, এখানে রিড রাইট সিগন্যাল লিখছে। এখন যদি আমরা পরে দেখি, এটা হচ্ছে রম চিপ। পরের পেজে গেছি আমি, এখানে দেখো ইনি কিন্তু রিড রাইট দেখায় না, এখানে শুধু রিড সিগন্যাল দেখাচ্ছে। তো এটা একটু খেয়াল করবা। আর বাকি সব কিন্তু একই, রম আর র‍্যামের। এই যে আগের এটা র‍্যাম, পরের এটা রম, খালি এই একটা জায়গায় পার্থক্য। তো এটাই এখানে বলা হয়েছে। এখানে আরেকটা কি বলতেছে যে এই যে আমরা রিড সিগন্যাল বলতেছি, এটাকে কখনো কখনো আউটপুট এনাবল সিগন্যালও বলা হয়। জাস্ট ডিফারেন্ট একটা নেম, অল্টার একটা নেম। তো তোমরা দুইটাই মনে রাখবা। হ্যাঁ, রিড সিগন্যালটাকে, এই যে রমের যে রিড সিগন্যাল, এটাকে ওই আউটপুট এনাবল এটাও লেখা হয়। আচ্ছা, আর কিছু এখানে নাই। আমরা একটু পরে যাই। এগুলো হচ্ছে তোমাদের ম্যাথ করানোর সময় দেখছিলা, এখন আবার টুকটাক থাকবে, তো এই জন্য এখানে একটু দেয়া আছে। 1024 বাইটে কি হয়, 1 কিলো বাইট। এখানে 1000 দিয়ে দাও, পরে ভুল হয়ে যাবে। গিগা গিগা। এই যে দুইটা ম্যাথ, তোমরা একটা কাজ করো তো, এই দুইটা ম্যাথ করে ফেলো। কি বলছে? একটা র‍্যামে বলে দিছে যে 16 বিট ডাটা বাস, মানে হচ্ছে কি ডাটা লাইন হচ্ছে 16টা। হ্যাঁ, আর 32 বিট অ্যাড্রেস বাস, মানে কি অ্যাড্রেস লাইন হচ্ছে 32টা। ভালো করে খেয়াল করবা কোনটা কত লাইন বলতেছে। যদি একটা জায়গায় আরেকটা দিয়ে দাও তো হচ্ছে ভুল হয়ে যাবে। এই দুইটা করে ফেলবা। হ্যাঁ, এটা তোমাদের হোম টাস্ক থাকবে। প্রথমে তোমরা যে বের করবা, মনে করো এটা দিল হচ্ছে যে 2 টু দি পাওয়ার 32 গুণ হচ্ছে, এখানে একটু শর্টে দিছে, তোমরা এত শর্টে করবা না। তোমরা বিট থেকে বাইটে কনভার্ট করবা, বাইট থেকে কিলোবাইট, কিলোবাইট থেকে, মানে এইভাবে কনভার্ট করে দেখাবা। হ্যাঁ, এত ডিরেক্টলি করবা না। যদি এমসিকিউতে আসে সেক্ষেত্রে শর্টে তোমাদের মতো করে করে ফেলবা, সমস্যা নেই। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, অপারেশন অফ র‍্যাম চিপ বলতেছে। এটা কি বলতেছে? এই টেবিলটা একটু ইম্পর্টেন্ট। এখানে বিভিন্ন পিনের ভ্যালুগুলো দেখাচ্ছে বা সিগন্যালের। চিপ সিলেক্টকে এখানে মাথায় বার দেয় নাই, তোমাদের ছবিতে হচ্ছে আবার বার দেয়া আছে। কোথাও কোথাও দেখবা যে বার দেয়া আছে, কোথাও কোথাও বার দেয়া নাই, এটা তোমাদের ইচ্ছা।
তোমরা বার না দিয়ে করতে পারো, এটাই বেটার। তো এখানে দেখো, আমরা এই দুইটা ভ্যালু থেকে চিপ সিলেক্ট আর রাইট এনেবল, হ্যাঁ, রাইট এনেবল মানে ওই রিড রাইট সিগন্যালটাকে রাইট এনেবলও বলা হয় র্যামে, হ্যাঁ, একই জিনিস, আরেকটা নাম দিছে। রাইট এনেবলের মাথায় আবার বার দিছে। তো আমরা বেশিরভাগ দেখছিলাম যে বারওয়ালা সিগন্যালগুলোকে 0 দিলে ওইটা অ্যাক্টিভ হয়, আর হচ্ছে 1 দিলে হচ্ছে দেখা গেছিল যে ডিঅ্যাক্টিভ হয়। তো এই জিনিসটা একটু কাজে লাগাইতে পারো। যেমন এখানে কি দেখাচ্ছে, যখন চিপ সিলেক্ট লো, লো মানে হচ্ছে 0, তুমি চিপটাই সিলেক্ট করবে না, তখন তোমার রিড রাইট কোনো কিছুই হবে না, চিপটাই সিলেক্ট হবে না, হ্যাঁ, এই জিনিসটা বলতেছে। আর যখন আমরা হচ্ছে চিপ সিলেক্ট হাই রাখবো, তখন হচ্ছে চিপটা অ্যাক্টিভ হইলো। এরপরে দেখো এখানে দুইটা অপশন আছে, চিপ সিলেক্ট হাই, এরপরে যদি রাইট এনেবল লো রাখো আর হাই রাখো, রাইট এনেবলের মাথায় বার আছে, আর এটা কি রাইট এনেবল সিগন্যাল, তার মানে এটা যদি তুমি লো রাখো বা 0 রাখো, তার মানে হচ্ছে রাইটের কাজ হবে। তো এটার সাথে তো নামের মিল আছে, তো এইভাবে মনে রাখবা যে যখন রাইট এনেবলটা লো, তখন বোঝাচ্ছে যে মানে মানে ওই র্যামটা থেকে অ্যাকচুয়ালি রাইট অপারেশন চলতেছে, আর যদি হাই হয় তাহলে রিড অপারেশন চলতেছে। তো এইটুকু জাস্ট তোমরা পড়বা, এই নিচে এগুলাই হচ্ছে একটু বর্ণনা করে বলছে, তো তোমরা এইভাবে পড়ে নিলেই হবে। আচ্ছা, নেক্সট একটা পার্থক্য দিয়ে আমরা আপাতত শেষ করব। তোমাদের হচ্ছে 47-এ মিটিং অটো অটো এন্ড হয়ে যাবে, আর 10 মিনিটের জন্য নতুন কোনো লিংক দিব না। এখানে স্ট্যাটিক র্যাম, তো এই চ্যাপ্টার আসলে ইন্টারফেসিং, বাট তোমাদের একটু মেমরি নিয়েও বলে দিচ্ছে, হ্যাঁ, তো তোমরা হয়তো বা পড়তে পারো আগে র্যাম সম্পর্কে। তো এখানে র্যাম কে হচ্ছে আমরা জানি যে দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক র্যাম আর একটা হচ্ছে ডাইনামিক র্যাম, এসআরএম আর ডির‍্যাম। তো এগুলো দরকার নাই, হ্যাঁ, এগুলো দরকার নেই। তোমরা কি করবে, এখান থেকে একটু আমরা সরাসরি পার্থক্যে চলে যাচ্ছি। হ্যাঁ, পার্থক্য দিয়ে আমরা দুইটা জিনিস সম্পর্কে একটু জানবো এবং এই পার্থক্যটাই আমরা আসলে করব। স্ট্যাটিক র্যাম হচ্ছে ফ্লিপ ফ্লপ ইউজ করে। ফ্লিপ ফ্লপ কি? ডিএলডি পড়ছো না? ডিএলডি তে ফ্লিপ ফ্লপ পড়ছো? আলহাজ, জি ম্যাম, আমরা তো ফ্লিপ-ফ্লপ পড়ছি। হ্যাঁ, ফ্লিপ ফ্লপ কি ছিল বলো তো? ফ্লিপ ফ্লপ হচ্ছে এক বিট করে স্টোর করে, এবং আমরা যে এই যে মাইক্রোপ্রসেসরে রেজিস্টার পড়তেছি, রেজিস্টার কিন্তু হচ্ছে ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত। একটা রেজিস্টার যদি 16 বিটের ডাটা তুলতে পারে, তো আসলে 16টা ফ্লিপ ফ্লপ নিয়ে গঠিত। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ এর একটা মানে হার্ডওয়্যার বলতে পারো, ছোট্ট একটা ইউনিট যে এক বিট করে স্টোর করতে পারে। তো স্ট্যাটিক র্যামে হচ্ছে এই ফ্লিপ ফ্লপ ইউজ হয়, আর ডাইনামিক র্যামে বলতেছে যে ক্যাপাসিটর ইউজ হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট। ক্যাপাসিটর কি করে? চার্জ সঞ্চয় করে রাখে। তো চার্জিং এর যে কনসেপ্টটা, ওইটা হচ্ছে আমরা ডাইনামিক র্যামে পাচ্ছি, এবং ডাইনামিক র্যামকে প্রতিনিয়ত রিফ্রেশ করতে হয়। রিফ্রেশ করার মানে হচ্ছে চার্জিং করা, হ্যাঁ। তো যদি না করো তো ডাটা হারায় যাবে। ডাইনামিক র্যামে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস রিফ্রেশিং করতে হয় ডাটাকে রিটেইন করার জন্য, আর স্ট্যাটিক র্যামে সেটার দরকার নেই। দেখো আরেকটা পয়েন্ট বলছে যে স্ট্যাটিক র্যাম হচ্ছে যতক্ষণ পাওয়ার সাপ্লাই হচ্ছে পায় ততক্ষণ ডাটা ওর কাছে থাকে, ডাটা হারায় যায় না। কিন্তু ডাইনামিক র্যামে শুধু পাওয়ার সাপ্লাই থাকলেই হয় না, তোমার ডাটা আস্তে আস্তে ফেড হয়ে যেতে পারে, হ্যাঁ, এটাকে হচ্ছে রিফ্রেশ করতে হবে। আরেকটা কি বলছে, স্ট্যাটিক র্যাম খুবই ফাস্টার আর ডাইনামিক র্যাম স্লোয়ার। কমন একটা জিনিস তোমরা যেটা কোনো পার্থক্য না জানলেও আন্দাজে দিয়ে দাও অনেক সময়, যে এটা ফাস্ট এটা স্লো। তারপর কি বলছে, ডাইনামিক র্যাম হচ্ছে মোর পাওয়ার কনজিউম করে। স্বাভাবিক, যেহেতু ওর মধ্যে ক্যাপাসিটর আছে, তো ওকে আরো পাওয়ার কনজিউম করতে হয়, আর লেস পাওয়ার কনজিউম করে হচ্ছে স্ট্যাটিক র্যাম। লাস্ট কি বলছে, কস্টিং এর ব্যাপার বলছে, স্ট্যাটিক র্যামের কস্টিং হাই, ডাইনামিক র্যামের কস্টিং লো, হ্যাঁ, এই পার্থক্যটা দেখবা। আচ্ছা, আর নেক্সট হচ্ছে আমরা সুন্দর একটা জিনিস করবো, এটা আমরা আশা করি অফলাইন ক্লাসে পাবো। অফলাইন ক্লাসে এটা ড্র করে দেখাতে পারবো। এটা দেখতে একটু ভয় লাগতে পারে, জিনিসটা ইজি আছে, আমরা নেক্সট ক্লাসে করব। মিটিং মনে হয় এন্ড হয়ে যাবে, তো তোমাদের কিছু বলার থাকলে বলো।
আচ্ছা, আমি